আসসালামু আলাইকুম। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশে একজন রাজনৈতিক নেতার খুব প্রয়োজন ছিল। গত প্রায় ১.৫ বছর ডক্টর ইউনূস যেই বিরাজনীতিকরণের রাজনীতি করেছেন এবং ঘৃণা, প্রতিহিংসা, বিদ্বেষ, দেশটাকে বিভক্তির যে রাজনীতি করেছেন, সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে দেশের সার্বিক নেতৃত্ব যাওয়া প্রয়োজন ছিল এবং সেটা ঐক্যবদ্ধভাবে। হ্যাঁ, দুঃখের বিষয় যে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি দুই ডিভাইডেশনের এখনো আকাশ পাতাল দূরত্ব, দুইজন দুই পারে। আওয়ামী লীগের অস্তিত্ব কার্যত নাই বললেই চলে। কিন্তু যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব একজন, অন্তত একটা অংশের প্রধান তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তিনি দেশে আসতে পেরেছেন। ফলে আমি যদি প্রশ্ন করি আপনাদের কাছে যে আগামী দিনে দেশটাকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচানোর জন্য এবং দেশটাকে সাংঘাতিক ভাবে হলেও বিভিন্ন চ্যালেঞ্জ থেকে মোকাবেলার জন্য তারেক রহমানের কাঁধে অনেক গুরু দায়িত্ব জমে গেছে এবং তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্টেপ এবং প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত দেশের ভবিষ্যতের উপরে সাংঘাতিক প্রভাব ফেলবে। দেশ সামনের দিকে ঐক্যবদ্ধভাবে এগুবে, হিংসা প্রতিহিংসার রাজনীতি চলবে, উন্নয়নের রাজনীতি হবে নাকি বরাবরের মতোই বিভক্তির রাজনীতি থেকে যাবে? সেই প্রশ্নে তারেক রহমান দেখা করছেন ডক্টর ইউনূসের সাথে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হঠাৎ করে বিএনপির মতো রাজনৈতিক প্রধানের দেখা হওয়ার মতন কি পরিস্থিতি তৈরি হলো? এমন কি গুরুতর সিচুয়েশন বা এমন গুরুতর ইস্যু যে তারেক রহমান এবং ডক্টর ইউনূস বৈঠক হতে হবে? এমন কি কোনো ধরনের সংকট জমে গেছে যে এই দুইজনের বৈঠকের মধ্যে দিয়ে সুরাহ হওয়া প্রয়োজন? যেটা লন্ডন বৈঠকে হয়েছিল সেই ধরনের পরিস্থিতিও তো নাই। নির্বাচন অনিশ্চয়তা ছিল, নির্বাচন কবে হবে না হবে সেই সময় একটা না হয় সিচুয়েশন ছিল যে তারেক রহমান ডক্টর ইউনূস বৈঠকের মধ্যে দিয়ে ডিক্লারেশন এসেছিল যে ফেব্রুয়ারি 2026-এ বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু এখন দেশে তো এমন ধরনের কোনো সিচুয়েশন আওয়ামী লীগও তৈরি করেনি, অন্য কোনো উইং থেকে হয়নি। ভাগাভাগি ভেদাভেদ যা ছিল তাই আছে, নতুন কোনো মাত্রা যোগ করেনি। এমন তো না যে আগে যেরকম সব দলকে ডেকে শরবত খাইয়ে তিনি ঐক্যের কথা বলতেন, ফেসিবাদ বিরোধী ঐক্যের কথা বলতেন, এখন সেটা তারেক রহমানের কানে পড়া দিতে হবে তা তো না। তারেক রহমান তার নিজের জায়গায় নিজেই স্বতন্ত্র অবস্থান নিয়ে আছেন এই নিয়ে। ফলে আলোচনা হতেই পারে যে তারেক রহমান কি কঠোর কোনো বার্তা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে যাচ্ছেন কিনা, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই দেখা কোনো কঠোর বার্তা দেয়া কিনা। আমরা শুরুতেই যে খবরটা এখন পর্যন্ত পত্রপত্রিকায় এসছে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হওয়ার, সেই খবরটার দিকে আপনাদেরকে একটু নজর দিয়ে নিতে চাই। এবং পত্রপত্রিকার সবগুলোরই খবর প্রায় একই রকম। সেই খবরগুলোতে যা বলা হচ্ছে সেটা খুব সাদামাটা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কি হতে পারে, কি আলাপ হতে পারে, কি প্রেক্ষাপট, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের যুক্তির মধ্য থেকে আশা করি আপনাদের অনেকের সঙ্গে সেই যুক্তি মিলে যাবে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত। বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন তিনি বাসসকে বাংলাদেশ সংবাদ সংস্থাকে তথ্য নিশ্চিত করেন। গত বছর 13 জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনেরই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন। যুক্তরাজ্যের 17 বছর নির্বাসন শেষে 25 ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান। গত 30 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়ার মৃত্যু বরণ করেন। এরপরের ঘটনা পরিক্রমা আপনারা জানেন। আমি আপনাদেরকে এবার নজর দিতে চাই দেশের পরিস্থিতি। আমি গত কিছুদিন ধরে আপনাদেরকে বিভিন্ন পরিপ্রেক্ষিত তুলে ধরে বোঝানোর চেষ্টা করছি যে আমরা এখনো 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কনফিডেন্ট হতে পারছি না। আমরা বলতেছি, আমরার মধ্যে আমরা যদি বলি যে আমাদের যারা নিয়মিত দর্শক তারা জানেন, আমাদের এখানে যারা রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, রাজনীতিবিদ যারা আলোচনায় আসেন, তারা প্রত্যেকটা মানুষ কেউই কনফিউশন ছাড়া বলতে পারেন না নিশ্চিত 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে। প্রত্যেকেই ইনিয়ে বিনিয়ে ডানে বামে ডালপালা মেলে বলেন এই হইলে সেই হইবে, সেই হইলে সেই হইবে। সেই জায়গা থেকে আমরাও বলি এই নির্বাচন, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব জোর দিয়ে বলেন, সেই জোর দেশের মানুষের ভেতরে এখনো তৈরি হয়নি। এই ধারণা কি তারেক রহমান পর্যন্ত ছড়ায়নি?
তারেক রহমান কি দেখছেন না যে প্রশাসনের একটা অংশ এবং নির্বাচন কমিশন, যেটা তার দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, যে ব্যালট পেপার ইচ্ছাকৃত ভাবে এমন ভাবে ভাঁজে ফেলা হয়েছে যেখানে ধানের শীষটা ঢাকা পড়ে। বাংলাদেশে বহু সহজ সরল কোটি ভোটার আছে, তারা এই ভাঁজে পড়া ধানের শীষ নিয়ে বিভ্রান্ত হতে পারে। তারেক রহমান কি এই জিনিস দেখছেন না যে বাহরাইন, কুয়েত, সৌদি আরব বিভিন্ন জায়গায় অস্বাভাবিকভাবে ব্যালট পেপার যাচ্ছে এবং সেই পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট সার্ভিস বিভিন্ন রকম, সেখানে এক ঠিকানায় 100, 150, 200, নির্বাচন কমিশন 190 বললো, আমরা 390 এর কথাও শুনেছি। এক ঠিকানায় 390 বা যদি 190 ধরি কমিশনের তথ্য অনুযায়ী, সেই পরিমাণ ব্যালট গেছে, তারা এটা স্বাভাবিক বলছে। হোস্টেলের মতন কলেজ হোস্টেলে একটা বাক্সের মধ্যে নাকি 400 চিঠি যায়, 500 চিঠি যায়, সেই চিঠি যার যার রুমে ডিস্ট্রিবিউশন করা হয়। নির্বাচন কমিশন বোঝানোর চেষ্টা করছে এরকম একটা পোস্টের জায়গায় গেছে। এমনও দেখা গেছে সেই ব্যালট পেপারের ছবি এসে নির্বাচন কমিশন বলছে যে তারা ব্যালট পেপারের ছবি দেখতে আছেন। সেই ব্যালট পেপার দেখে প্রবাসী ভাইয়েরা অনেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, এটা দেখতে ঝালমুড়ি বেচার ঠোঙ্গার মতো লাগে। ব্যালট পেপার, এই পোস্টাল ব্যালট সংগ্রহ করতে নিজের ঘাম ঝরানো 20 থেকে 30 দিরহাম পর্যন্ত বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে খরচ হচ্ছে, এবং সেটা খরচ করে তারা ভোট দিবেন কিভাবে সেগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে সংঘবদ্ধ একটি রাজনৈতিক সংগঠন, বিশেষ করে এখানে জামাতে ইসলামের কর্মীদের নাম আসছে, তারা সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। ফলে তারেক রহমানের চোখে কি এগুলো পড়ছে না? পাশাপাশি প্রশাসনের কোন কোন কি পয়েন্টে জামাতের লোকজন আছে, তারেক রহমান কি সেগুলো বলতে যাচ্ছেন না? পাশাপাশি এও কি বলতে যাচ্ছেন না যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সন্দিহান হয়ে আছে, মানুষ সেই সন্দেহ আপনি দূর করতে পারেননি মিস্টার ইউনূস? তারেক রহমান কি এ কথাও নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এখন যে বিপুল পরিমাণ অস্ত্র রয়ে গেছে, সেই অস্ত্রের কারণে তার দলের প্রার্থীরা ভয়ের মুখোমুখি আছেন। তার দলের কোনো কোনো প্রার্থী নির্বাচন ছেড়ে দিয়েছেন, কোনো কোনো প্রার্থী বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সেই কথাগুলোই কি তারেক রহমান ডক্টর ইউনূসকে বলতে যাচ্ছেন যে আমরা নির্বাচন নিয়ে আর কোনো বকর চকর, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা দেখতে চাই না, আমরা নির্বাচন নিরপেক্ষভাবে দেখতে চাই, অথবা একটি বিশেষ দলকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় আনার জন্য বা বিশেষ জোটকে কাজ চলছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, কথা সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক, রাজনীতিবিদরা যে আলোচনা করছেন যে ভোট যেখানেই পড়ুক জামাত বা এনসিপি জোটকে ক্ষমতায় নেওয়া হতে পারে, সেই বিষয়গুলো কি তারেক রহমানের নজরে আসছে না? এবং সেই বিষয়গুলোই কি তিনি জোরালোভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাতে যাচ্ছেন? এই জন্যই আমরা প্রশ্ন তুলছি, তিনি কি কোনো কঠোর বার্তা দিতে যাচ্ছেন? তিনি কি এই বার্তা দিতে যাচ্ছেন যে নির্বাচনে গণভোট হ্যাঁ বা না অপশন আছে, সরকার চাইলেই না ভোটের পক্ষে উলঙ্গ ভাবে নেমে ক্যাম্পেইন করতে পারেন না? তিনি কি এই মেসেজও পেয়েছেন না যে তাদের প্রতি অভিযোগ করা হচ্ছে তারা না ভোটের ক্যাম্পেইন করছেন, তারা হা ভোটে ভোট দেবেন না, যে কারণে তাদেরকে ইলেকশনের মধ্যে জাতীয় নির্বাচনে একটি চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া হতে পারে, এবং সেই চ্যালেঞ্জটা একটা মেটিকুলাস ডিজাইনের পার্ট। যে কথাটা আমরা গত দুদিন ধরে বলছি, গতকালকে আমি আলোচনা করেছি, আরো কোন কোন সাংবাদিক বন্ধুরা আলোচনা করেছেন যে বিএনপি বুঝতে পারছে কিনা যে তাকে একটা মেটিকুলাস ডিজাইনে ফেলে দেওয়া হয়েছে। এর আগেও আমি অনেকবার সেই প্রশ্ন তুলেছি, তারেক রহমান কি এবার সেরকম কিছুই বুঝতে পেরে মুখোমুখি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।